আমার মামা ফুল মামার কথা, যিনি আজ আর আমাদের মধ্যে আর নেই। যিনি যিনি ছোটবেলা থেকে খুবই কষ্ট করে বড় হয়েছেন এবং তার হৃদয়ও খুব বড় ছিল। এবার তার সম্পূর্ণ জীবন কাহিনী তুলে ধরছি আমার তৈরি করা ভিডিওর মাধ্যমে। আমার মামার জন্ম হয় 6ই আগস্ট রবিবার সন্ধে বেলায় সোনারপুরে। আমার দাদু সুবিমল সেন ও আমার দিদা মীনাক্ষী সেনের চতুর্থ সন্তান ছিলেন আমার মামা। তার ভালো নাম ছিল সঞ্জীব সেন এবং ডাকনাম ছিল রানা। তিনি ছোটবেলা থেকে ঠাকুর ভক্ত ছিলেন। ছোটবেলায় তিনি ছোট সরস্বতী ও লক্ষ্মী মূর্তি কিনে এনে পুজো করতেন। আমার মামারা ছিল 2 ভাই এবং 4 বোন। আমার মামার বাবা অর্থাৎ আমার দাদুর আর্থিক পরিস্থিতি ভালো না থাকায় আমার মামা ছোটবেলা থেকেই দুঃখ দারিদ্র্যের সঙ্গে বড় হন। তিনি ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ও পড়াশোনায় খুব ভালো ছিলেন। স্কুলের পরীক্ষায় তিনি কখনো প্রথম অথবা দ্বিতীয় হতেন। তাকে স্কুলের শিক্ষক শিক্ষিকা খুব ভালোবাসতেন। আমার মামা সোনারপুরের খাসিয়ারা স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর বালিগঞ্জের সাউথ সিটি কলেজ থেকে এম.কম পাস করেন। আমার মামার বি.এড পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার দাদুর আর্থিক পরিস্থিতি ভালো না থাকার কারণে তিনি আর বি.এড করতে পারেননি। তাকে প্রাইভেট কোম্পানিতে কাজে ঢুকে যেতে হয়। আমার দাদু রিটায়ার পর আমার মামা প্রাইভেট কোম্পানিতে কাজ করার সাথে 11 ও 12 ছাত্র ছাত্রীদের বাড়িতে পড়ানো শুরু করেন। তিনি কমার্স বিভাগ পড়াতেন। তাকে ছাত্র ছাত্রীরাও খুব ভালোবাসতেন। আমার দাদু রিটায়ার বেশ কিছু বছর পর গ্যাস্ট্রিকে আলসার এবং পেটে টিউমার হয়েছিল। সেই সময় আমার মামার প্রাইভেট কোম্পানিতে কর্মরত থাকাকালীন সেই মাইনে থেকে আমার দাদুর চিকিৎসা চালান শিয়ালদাহ এর বিআরসি হাসপাতালে। তখন আমার মামা আমার মায়ের বিয়ে দেন 2002 সালে অতি কষ্টের মধ্যেও। তারপর 2002 সালের 4 ডিসেম্বর আমার দাদু মারা যান। রাজপুর শ্মশানে তাকে দাহ করা হয়। এরপর আমার মার উপর পুরো সংসারের ভার চলে আসে। তখন আমার মামার মাইনে খুব অল্প ছিল। সেই সময় আমার মামাই সম্পূর্ণ সংসারে খরচ চালাতেন। আমার মামার বাড়ি ছিল এজবেস্টারের। আমার মামা ছোটবেলা থেকে খুব শৌখিন ছিলেন। তিনি ছোটবেলা থেকে ভালো ছবি আঁকতে পারতেন, কিন্তু তিনি কখন আঁকা শেখেননি এবং তার গানের গলাও ভালো ছিল। তার হাতের কাজও খুব ভালো ছিল। আমার মায়ের ও মাসির স্কুলের প্রজেক্টের খাতা সাজানো আমার মামাই করতেন। এছাড়াও তিনি খুব দয়ালু ছিলেন। একবার এক টিকিট চেকার একজনকে টিকিট না থাকার কারণে মারছিলেন, তখন আমার মামা তার টিকিটের ফাইনের টাকা দিয়ে দেন। তাছাড়া বহু গরিব দুঃখীকেও অন্ন ও বস্ত্র দান করতেন। একদিন আমার মামার বাড়ির রাস্তায় এক বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন, তার কোনো পরনে ব্লাউজ ছিল না। তা দেখে আমার মামা সেই বৃদ্ধা মহিলাকে পরদিন 2টি নতুন ব্লাউজ কিনে দেন। কোনো মানুষের হয়তো চাকরি নেই অথবা চাকরি চলে গেছে, তাকে কোনো না কোনো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি অফিসের কারোর কাছে পয়সা নেই, কিন্তু তার খুব টাকার প্রয়োজন, তাকে আমার মামা টাকা দিয়ে দিতেন তার ইচ্ছে মতো। আবার কারোর খাওয়ার জন্য টাকা দরকার, তাকেও আমার মামা নিঃস্বার্থভাবে টাকা দিতেন। এমনি ছিলেন আমার ফুল মামা। এরপর 2009 সালে আমার মামা আমার ছোট মাসির বিয়ে দেন। তারপর আমার দিদার পিত্তথলিতে পাথর পেয়ে যক্ষ্মা রোগ এবং খাদ্যনালীতে টিউমার হয়। তাকে আমৃতে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিছু মাস পর আবার শরীরের অবনতি ঘটলে তাকে সুবোধ মিত্র স্কোয়ারের হাসপাতালে ভর্তি করা হয়। 3 দিন পর 29 জুন 2011 সালে আমার দিদার মৃত্যু হয়। তাকে গড়িয়ার বোড়াল শ্মশানে দাহ করা হয়।
এরপর কয়েক বছর কেটে যায়। আমার মামার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তিনতলা বাড়ি করব এবং একটা 4 চাকা গাড়ি কিনব। তাই তিনি এবার আগের এজবেস্টারের বাড়ি ভেঙে একতলা পাকা বাড়ি তৈরি করেন এবং কয়েক বছরের মধ্যে একটি 4 চাকা গাড়ি কিনলেন। আমার মামার খুব ইচ্ছে ছিল আমার দিদাকে নিজের গাড়িতে ঘটনাও এবং নিজের তৈরি বাড়িতে নিয়ে রাখা। তার এই স্বপ্নটা আর পূরণ হয়নি। তিনি ছিলেন খুব দায়িত্ববান, দয়ালু ও কর্তব্যপরায়ণ মানুষ। তাই তাকে পাড়া থেকে শুরু করে অফিসের সমস্ত লোক ভালোবাসতেন। দিদি ও বোনরা এসে থাকবে বলে তিনি করে তিনতলা তৈরি করেন একতলার বাড়িটিতে। আমরা মামা বাড়িতে গেলে নিজের ছোট ঘরে থেকে আমাদের বড় ঘরটিতে থাকতে দিত। গরমের দিনে আমরা গেলে নিজের ঘরের স্ট্যান্ড ফ্যানটা আমাদের দিত যাতে আমাদের কোনো কষ্ট না হয় এবং তিনি নিজে গরমে শুয়ে থাকতেন। পরের দিন সকালে চলে যেতেন অফিসে। তখন আমার মামার আয় আগের চাইতে একটু বেশি বেড়েছিল। আমার মামা সোনারপুর স্টেশনে গরিব ভিখারিদের জন্য প্রতি মাসে 2000 টাকা দিতেন এবং তাদের প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে খাইয়েও আসতেন। আমরা ছিলাম 4 ভাগনা ভাগ্নি। আমাদেরকে খুব স্নেহ করতেন তিনি। তিনি গাছ লাগাতে খুব ভালোবাসতেন। তিনি দোতলার বেলকনিতে বিভিন্ন ফুল গাছের টব রেখেছিলেন। এমনকি পশু পাখির প্রতি ছিল তার খুব মায়া। আমার মামা প্রতিদিন সকালে পাড়ার কুকুরদের বিস্কুট খাওয়াত, নিজে কুকুরদের জন্য আলাদা করে বিস্কুটের প্যাকেট নিয়ে আসতো। পাখিদেরকেও খাবার খাওয়াত আমার মামা। আমার মামা বাড়ি থেকে চাকরিতে যাওয়ার আগে প্রণাম করে যেতেন এবং তাদের মৃত্যুবার্ষিকীতে তাদের ছবিতে মালা পরাতেন। কেটে গেছে বেশ কয়েক বছর পর। এবার মামা ব্লু ডার্ট কোম্পানিতে চাকরি পেয়েছেন। আমার মামার ইচ্ছে ছিল অনেক দিন ধরে ব্লু ডার্টের চাকরি করার। তার এই ইচ্ছেটা পূরণ হয়েছিল। এই চাকরিতে খুব পরিশ্রম করতে হতো। সেই সকালে যেত আর রাত 11টা বা 11:30টায় বাড়িতে ঢুকত। আবার কোনো কোনো দিন কাজের জন্য সেখানে থেকেও যেতে হতো। আমার মামা সোনারপুর থেকে কোনায় চাকরি করতে যেত। আমার মামার সারাক্ষণ ল্যাপটপ নিয়ে কাজ করতে হতো আর মোবাইলে সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হতো। আমার মামা কম্পিউটারের খুব দক্ষ ছিলেন এবং ভালো ইংলিশেও কথা বলতে পারতেন। তিনি হাওড়ায় স্পোকেন ইংলিশ শিখতে যেতেন চাকরি করার আগে। আবার আমার মামা মাঝখানে অভিনয়ও করেছেন। তিনি জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে ও অন্যান্য সিরিয়ালে এবং সিনেমাতেও অভিনয় করেছেন। আমার মামা চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় গেছেন। তিনি ট্যুরে যেতেন কোম্পানিতে থেকে। তাই তিনি কাজের ব্যস্ততায় আমাদের বাড়িতে আসতে পারতেন না, কিন্তু আগে তিনি বহুবার আমার বাড়িতে এসেছেন। এই কোম্পানিতে ছুটি ছিল খুব কম, তাই তিনি বেশি আসতে পারতেন না আমাদের বাড়িতে। এমনকি 15ই আগস্ট এবং 26শে জানুয়ারিতে ছুটি থাকতো না। আমার মামার সেই দিনও কোম্পানিতে যেতে হতো পতাকা উত্তোলনের জন্য। 15ই আগস্ট 2022-এ আমার জন্মদিনের পরের দিন এবং 26শে জানুয়ারি তিনি ঘুরে গেলেন আমাদের বাড়ি থেকে। আমার জন্মদিন বিশ্বকর্মা পুজোর দিন পড়ায় কোম্পানিতে বিশ্বকর্মা পুজো হওয়ায় তিনি তার পরের দিন আমার বড় মেসো ও বড় মাসিকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসেন। আর 26শে জানুয়ারি 2023-এ সরস্বতী পুজো ছিল। সেদিন আমার মামা আমাদের বাড়িতে এসেছিলেন। এই দিনই তিনি আমাদের বাড়িতে শেষবারের মতো এসেছিলেন। আমি ও আমার মা এপ্রিলে আমার মামার বাড়ি সোনারপুরে গিয়েছিলাম আর সেই মাসেই আমার সঙ্গে আমার মামার সঙ্গে শেষ দেখা। 3 মার্চ মাসে তার বাড়ির কাজ শেষ করেন। 5ই মে 2023 চলে সেই অভিশপ্ত দিনটি। সকাল থেকেই মামার শরীরটা ঠিক ছিল না, তাও তিনি অফিস কোনো মতেই কামাই করতেন না। তিনি সেই দিনও চলে গেলেন অফিসে। এরপর দুপুরবেলায়
দিনটি ছিল 5ই মে 2023 বুদ্ধ পূর্ণিমার দিন। অফিসের টয়লেটে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এরপর তিনি আর উঠতে পারছিলেন না, শুধু চিৎকার করছিলেন। তার চিৎকারে অফিসের সবাই তাকে তুলে ধরে অফিস থেকে গাড়ি করে ওখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি গাড়িতে কাউকে চিনতে পারছিলেন না, এমনকি নিজের নামও মনে করতে পারছিলেন না। ওই হাসপাতালে সোডিয়াম পটাশিয়ামের অভাব এবং লো প্রেসারের জন্য হয়েছে বলে ঘোষণা করে। তারপর আমার মামাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে কিছু খাবার খাওয়ানো হয়। তাকে কাউকে চিনতে পারা বা নাম জিজ্ঞেস করলে তিনি অনেকক্ষণ পর বলেন। এমনকি তিনি ফুল প্যান্টের উপর হাফ প্যান্ট পরে নিচ্ছিলেন। তারপর তাকে রুবি হাসপাতালে ভর্তি করার জন্য বলেন। ডাক্তাররাও তাকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রায় জ্বর হতো এবং তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন যে অফিসে এসিতে থাকার জন্য তার জ্বর হতো। ডাক্তার আমার মামার বিভিন্ন ধরনের পরীক্ষা করেন। তারপর তার রিপোর্টে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আমার মামার শিরদাঁড়ার মধ্যে ইনজেকশন দিয়ে একটি রস সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর মাথার MRI করা হয় এবং সেই মাথার রিপোর্ট দেখা যায় ব্রেনে 4টে বড় বড় স্পট দেখা যায়। ডাক্তার বলেন এটা টিউমারও হতে পারে, আবার এটা ক্যান্সারও হয়ে যেতে পারে। এরপর আমার মামার ডাক্তারের কাছে একটাই কথা ছিল যে তিনি আবার কবে থেকে অফিস যেতে পারবেন, এবং আমার দিদাও ডাক্তারকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কবে থেকে রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো। আমার দিদার ও আমার ফুলমামার মধ্যে অনেক মিল ছিল। আমার দিদার প্রায় সব গুণই আমার ফুলমামার মধ্যে বর্তমান ছিল। তারপর ডাক্তার আমার মামার শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়ায় তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। এরপর আমার মামা বাড়িতে চলে আসেন। আমার মামা বাড়িতে চলে আসার পর বেশিরভাগ সময়ই তিনি শুয়ে থাকতেন। কিছুক্ষণ বসে কথা বলতেন যখন তার শরীর একটু ভালো লাগতো, আবার যখন শরীর ভালো লাগতো না তখন শুয়ে থাকতেন। তার সব সময় মাথায় খুব যন্ত্রণা করত। একদিন এমন হলো যে এতটাই তার মাথার যন্ত্রণা ছিল যে তিনি রাত ভাত খেতে পারলেন না, শুয়ে পড়লেন। আর তার খুব কাশি হতে লাগলো। তার এই প্রচন্ড মাথার যন্ত্রণা ও কাশি হওয়ার কারণে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করার জন্য ঠিক করা হলো। 22শে মে 2023 সোমবার। আমার মামা সকালে উঠে পুজো দিয়ে দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে সন্ধে বেলায় কলকাতা মেডিকেল কলেজে যাওয়ার জন্য রওনা হচ্ছেন। এমন সময় তার দু চোখ দুপুর ভরে উঠল। এটাই তার শেষ যাওয়ার ছিল। কিন্তু তিনি নিজ পায়ে হেঁটে গিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজে। রাতের মধ্যেই তিনি ভর্তি হয়ে গেলেন মেডিকেল কলেজে। তার নানা চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার পরীক্ষা করে দেখা যায় আমার মামার ফাঙ্গাস নিউমোনিয়া ও টক্সপ্লাজমা ভাইরাস আছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে ভর্তির 1-2 দিন পর থেকে হালকা শ্বাসের টন শুরু হয়ে যায় আমার মামার। অক্সিজেন মাস্কের জন্য শ্বাসের টান কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়নি। এর 1 দিন পর আমার মামার চোখ ঘোলাটে এবং মুখ শুকিয়ে গিয়েছিল। তার শরীর সম্পূর্ণ ক্ষীণ হয়ে গিয়েছিল। তার শরীরের দিকে তাকানো যেত না, এতটাই ক্ষীণ হয়ে গেছিল। তার 1 দিন পরে বিকেল বেলার দিকে তিনি আপন মনে বকে যাচ্ছিলেন আর জিজ্ঞেস করলে বলতেন, কিছু না। দিনটি ছিল শুক্রবার 26শে মে 2023। সেই দিন রাত্রের থেকেই আমার মামার শারীরিক অবস্থার প্রচন্ড অবনতি ঘটতে থাকে। ইতিমধ্যেই তার শরীরে সেপ্টিসেমিয়া হওয়া শুরু হয়ে গিয়েছিল। সকালে তার অবস্থার আরো অবনতি ঘটতে শুরু করে। দিনটি ছিল 27শে মে 2023 শনিবার।
সকাল 6:40 আমার মামাকে বাঁচানোর জন্য শেষবারের মতো একটি ইনজেকশন দেওয়া হয়। 6:50 আমার মামা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ইনজেকশনটি আমার মামা আর টানতে পারেননি। তার শরীরে ফাঙ্গাস, নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া এবং টক্সপ্লাজমা ভাইরাস তার দেহে ছড়িয়ে পড়ায় তাকে আর বাঁচানো গেল না। তার মৃতদেহটিকে প্রথমে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপর সমস্ত নিয়ম আচার পালন করার পর আমার মামার শবদেহটিকে শববাহী গাড়ি করে গড়িয়ার বড়াল শ্মশানে দাহ করা হয়। এইভাবেই ফুলমামার জীবন শেষ হয়ে গেল। তিনি সারা জীবন কষ্টে করে গেলেন, কিন্তু জীবনে সুখ করতে পারলেন না। রয়ে গেল আমার ফুলমামার উদারতা, দায়িত্ববানতা, কর্তব্যপরায়ণতা ও সুকর্মের স্মৃতি। তুমি যেখানেই থেকো ফুলমামা, ভালো থেকো এবং তোমার আত্মার যেন চিরশান্তি হয়, এই কামনাই করি ঈশ্বরের কাছে।